ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সাউন্ড। আজকে যে মানুষের সাথে আলাপ করব সেই ভদ্রলোকের সাথে আলাপ না হলে আমি হয়তো বুঝতে পারতাম না যে বাইরের মানুষও এত বিশ্বাসী হতে পারে না। আমার মনে হয় বন্ধুরা, আজকের যে আড্ডা, সেই আড্ডায় শুধু আড্ডাই নয়, একটা ইনফরমেশনও তোমাদের কাছে যাবে, যেটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা, আজকে আলাপ করব আমরা আমার এক বিশেষ কাছের এবং কাজের মানুষ, এবং আমার একদম ছোট ভাইয়ের মতো, যার কাছ থেকে সত্যি আমি ভীষণ উপকার পাই প্রতি মুহূর্তে। চলো সবাই আলাপ করে নিই আমরা তুহিনের সঙ্গে। তুহিন চক্রবর্তী, নমস্কার। ভালো লাগছে সামরিদির সঙ্গে অনেক দিনের আলাপ। অনেক দিন আগে উনি বলেছিলেন একবার আসার জন্য। আমার ভালো লাগছে, আমি খুব ভাগ্যবান যে সামরিদি আমাকে তার যোগ্য মনে করেছেন। তুহিন, আমারও ভীষণ ভালো লাগছে যে সবাই আমরা ভীষণ ব্যস্ত নিজেদের কাজে, কিন্তু তার মধ্যেখানেও আপনি সময় করেছেন। আপনার যে কোথায় পড়াশোনা ছোটবেলায়, এবং আপনার সাথে আমার কিভাবে পরিচয় সেটা তো বন্ধুদের বলবোই, তার আগে একটু আপনার ছোটবেলাটা জেনে নিই। কোথায় পড়াশোনা, কোথায় বেড়ে ওঠা? আমি গ্রামের ছেলে। আমি জন্মেছি গ্রামে। আমি একান্নবর্তী পরিবারের ছেলে। আমার বাড়িতে ছোট্টবেলা থেকে দেখে আসছি জেঠু, কাকা, ভাই, বোন, পিসি, এইসব ভর্তি বাড়ি। এবং সেই বাড়িতে আমরা অনেক বয়সকালে বুঝেছি কাকে জারতুতো খুঁড়তুতো বলে, তার আগে পর্যন্ত আমরা বুঝিনি। তো সেরকম একটা পরিবেশে গ্রামের স্কুলে পড়াশোনা করেছি। তারপর আমার বাবা যে স্কুলের শিক্ষকতা করতেন, বারুইপুর হাই স্কুল, সেই স্কুলে আমি 5 to 12 পড়াশোনা করি। এভাবেই আমার স্কুল লাইফটা শুরু হয়েছিল আর কি। তো আমি বেশ কিছুটা গ্রামের, আর পুরোটাই কেটেছে আমার বারুইপুরে। মানে একদম মেঠো পরিবেশে বড় হওয়া। একদমই মেঠো পরিবেশে বড় হওয়া, মাঠে ঘাটে খেলে বেড়ানো। আমরা ছোটবেলায় সব করেছি, মানে পুকুরে ঝাঁপাই পাটা থেকে শুরু করে পুকুরে জাল দিয়ে মাছ ধরে মাছ খাওয়া, গাছ থেকে আম পেড়ে আম খাওয়া, আম কুড়ানো, সব করেছি। মানে জীবনের সব আনন্দগুলো উপভোগ করেছেন। এবং জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাটা অসাধারণ। মানে আমার বাড়িতে দুর্গাপূজা হয়, সেই অর্থে আমার ওই কটা দিন স্বপ্নের মতো কাটে। আপনার বাড়িতে দুর্গাপূজাতে আমি গেছিও। হ্যাঁ, আমার বাড়িতে দুর্গাপূজাতে সবাইকে মানে আসলে আমাদের খুব ভালো লাগে। আর আমাদের তো মোটামুটি ওই জবে থেকে ঠাকুর তৈরি থেকে শুরু হয় বাড়িতে। জবে থেকে ঠাকুর তৈরি শুরু হয়, আমাদের বলা হয় যে পড়াশোনাটা এবার শেষ করো, হয়ে গেছে। ঠাকুর তৈরি শুরু মানে পুজো শুরু। বারুইপুরে ঠিক কোন এরিয়ায় আপনার বাড়ি? আমি বারুইপুরে থাকি রবীন্দ্র ভবনের পাশে। আচ্ছা 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 আচ্ছা। তো আমার স্কুলের খুব কাছে। আচ্ছা আচ্ছা। আর তারপর স্কুল তো হলো, কলেজ কোথায়? কলেজ আমি চাঁদুচন্দ্র কলেজে পড়েছি। আমি চিত্তরঞ্জন কলেজে পড়েছি, চিত্তরঞ্জন কলেজ স্ট্রিটে। ওখান থেকে মাস্টার এই গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পরে তারপরে আমার কর্মজীবনের শুরু। আচ্ছা, এই বাড়িতে আমি তো জানি আপনার প্রফেশন সম্পর্কে, একটু বন্ধুদের বলুন। আপনার এই যে আমি বললাম যে কাছের এবং কাজের মানুষ আর কি, হ্যাঁ, তো আপনার প্রফেশন সম্পর্কে একটু জানতে চাই। আমি গ্র্যাজুয়েশন করার পরে প্রায় বছর তিনেক সরকারি চাকরি, যেরকম আর 5টা ছাপোষা মধ্যবিত্ত বাঙালি পরিবারে হয়, সেই চেষ্টা করার পরে বিফল মনোরথ হয়ে আলটিমেটলি খুব যে খুশি হয়ে এই পেশায় এসেছিলাম তা কিন্তু নয়। তখন পেশাটার অবস্থা, পেশার সম্মান, পেশার জায়গা সমাজে এতটা ভালো ছিল না যা আজকে আছে। আজকে পেশার প্রচুর পরিবর্তন হয়েছে। গত 24 বছর আমি এই প্রফেশনে রয়েছি। এই পেশার প্রচুর বদল ঘটেছে, এবং পেশার আমূল বদল ঘটেছে বলা সম্ভব, মানে বলা উচিত। তার কারণ আগে পেশায় খালি বলা হতো যে আপনি কোনো একটা কোম্পানির হয়ে রিপ্রেজেন্টেশন করছেন, আর এখন কোনো একজন ব্যক্তির সলিউশনের উপর রিপ্রেজেন্টেশন করছেন। পুরো দৃষ্টিভঙ্গিটা বদলে গেছে, এবং যে বদলটাকে মেনে নিতে পেরেছে, যে নিজেকে বদলাতে পেরেছে এবং আজকের প্রয়োজনের সঙ্গে তাল মেলাতে পেরেছে, সেই পেশায় রয়ে গেছে।
আমাদের জীবনটা 3 ভাগে বিভক্ত। একটা প্রথম 25-30 বছর মা বাবার উপর ভরসা করে কাটে, পরের 30টা বছর আমার ওপর ভরসা করে বাকিরা কাটায়, এবং তারপরের 30টা বছর আমরা কারোর উপর, ছেলে মেয়ের ওপর, নেক্সট জেনারেশনের উপর ভরসা করে কাটাই। আর 10 ভাগ যায় এই পুরোটার ওপরই ট্যাক্সের হয়ে, ভারতবর্ষের বা যে কোনো দেশের হয়ে, দেশের ঘরে। তো ওই পেশায় আমরা যে 30 বছর মাত্র রোজগার করি, এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে চলে যাওয়া বা মারা যাওয়াটাই একমাত্র সমস্যা না, সব থেকে বড় সমস্যা কিন্তু বেশি দিন বেঁচে থাকা আজকের দিনে দাঁড়িয়ে। সেই 30 বছরের রোজগার থেকেই কিন্তু আপনার এই আগে পরের পুরো জার্নিটা, যারা আপনাকে বড় করেছে তাদের প্রতি দায়িত্ব দায়বদ্ধতা পালন, এবং যাদের ওপর ভরসা করে আপনি বড় হচ্ছেন তাদেরকে বড় করে তোলা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে আপনার পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এই তিনটের মধ্যে ব্যালেন্সিং করে চলতে হবে ওই 30 বছরের লাইফ স্প্যান দিয়ে, ইনকামের উপর দাঁড়িয়ে। ওই 30 বছরের রোজগারটাকে যদি প্রপারলি ডিস্ট্রিবিউট না করা হয় এবং প্রপারলি যদি সেই থট প্রসেসটা না থাকে, তাহলে আমরা কোনো একটা সেক্টরে বেশি খরচা করে ফেলবো, হয় লাক্সারিতে বেশি খরচা করে ফেলবো, নয়তো বেড়ানোয় বেশি খরচা করে ফেলবো, হয়তো দেখা যাবে যে ফ্ল্যাটটা আপনি কিনতে গেলেন সেই ফ্ল্যাটটা যা কেনা উচিত তার 1.5 গুণ বেশি কিনে ফেললেন বলে আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য যে প্রভিশনটা তৈরি করার কথা ছিল, আপনার রিটায়ারমেন্টের জন্য যেটা তৈরি করার কথা ছিল, সেটা ওই ফ্ল্যাটে ঢুকে গেল। মানে এক কথায় বলা যায় যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার একদম, মানে আপনার একদম সেক্টর ওয়াইজ। মানে বন্ধুরা বুঝতেই পারছো যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার মানে মানে আমরা যারা গান বাজনা করি তাদের জন্য উনি কতটা ইম্পর্টেন্ট। আমাদের তো মানে যারা শিল্পী জীবনের শেষটা দেখা যায় আর কি, সবাই বেশিরভাগ অনাহারে চলে যায় আর কি। হ্যাঁ, এখন অনেকটা কমেছে আর কি, কিন্তু মানে শিল্পীরা কিন্তু হিসেব করতে পারে না, সেই জন্য কেন কাজের মানুষ বলছে সেটা এবার বুঝতে পারছো। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে তুহিনকে, সেটা হচ্ছে যে যার জন্যই আমার এই মানে আড্ডাতে আপনাকে আমন্ত্রণ, যে এই পেশাতে আসতে তো আপনার নিশ্চয়ই মানে বোল্ডলি এসেছেন বলে আমার মনে হয় না একেবারেই। হ্যাঁ, তো সেই এই টানাপোড়েনটা থেকেও কিন্তু আজকে আপনি একটা প্রতিষ্ঠিত মানুষ। হ্যাঁ, এবং আমি কিছুদিন আগে খুব ভুল না জানলেও মানে বোধহয় বলছি না, সেটা হচ্ছে যে আপনি ফরেন ট্রিপ করে এলেন। তো মানে জাস্ট আমরা প্রাউড ফিল করি আপনার জন্য, কারণ আমি চাই যে আপনি যেরকম ফিনান্সিয়াল অ্যাডভাইজার, এরকম আরো নেক্সট জেনারেশন এটাকে আর কি প্রফেশন হিসেবে নিক। হ্যাঁ, তো এটা সম্পর্কে একটু এই পেশায় যারা আসেন না, তাদের 100%-এর মধ্যে আপনি যদি ধরেন আজকের দিনে দাঁড়িয়ে 2023 সালে দাঁড়িয়ে খুব বেশি হলে 95% লোক বাই মানে আদার চয়েস না পেয়ে বাধ্য হয় আসতে, বাকি 5% হয়তো নিজের পছন্দে আসে। আর আমাদের সময় যখন আমি 99-এ এই পেশায় এসেছি, এবং তারপর বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপারেটাসগুলো যোগ হয়েছে আমার সঙ্গে। আমি প্রথম এসেছিলাম লাইফ ইন্স্যুরেন্সে, তারপরে এসেছি হেলথ ইন্স্যুরেন্সে, তারপরে এসেছি মিউচুয়াল ফান্ডে, এবং তারপরে এখন ফাইন্যান্সিয়াল প্যারামিটারে যা যা হয়, যত রকমের এলিমেন্টস হয় সব কটা নিয়েই আমি কাজ করি, এক্সেপ্ট শেয়ার মার্কেট। ডাইরেক্ট স্টক মার্কেট ছাড়া আমি সব কিছু নিয়ে কাজ করি, লোন নিয়েও কাজ করি না বসে। তো সেখানে দাঁড়িয়ে যেটা হয় সেটা হলো যে এই পেশায় কেউ খুশি হয়ে আসে না। এই পেশায় আসার সময় আমাকে 2-1 বলেছিলেন, আমাকে খুব একজন বড় মানুষ বলেছিলেন যে টাকা পয়সার দুনিয়া থেকে থেকো না, কারণ এটা এমন একটা জিনিস যেটা মানুষের ইনার ক্যারেক্টারটাকে এক্সপোজ করে দেয় খুব সামনাসামনি। কাজে এটা নিয়ে যদি কারোর সঙ্গে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ডিসস্যাটিসফ্যাকশন বেশ বাড়তে থাকবে। বরং আমি উল্টো দেখেছি, আমার আজকের 25 বছরের পেশা হতে চললো, আমি অন্তত কিছু না হলেও 100টা পরিবারের মুখে তাদের ডেথ ক্লেম সেটেলমেন্ট তুলে দিতে পেরেছি। অর্থাৎ যারা মাঝপথে চলে গেছেন তাদের প্রফেশনাল যে, দেখুন ইমোশন তো কোনোদিন কারোর ব্যক্তিগত চলে যাওয়া সেটা তো কোনোদিন পূরণ হবে না, কিন্তু তার সঙ্গে যদি অর্থনৈতিকভাবে একটা পরিবার একেবারে শেষ হয়ে যায়, তার স্বপ্নগুলো একই সাথে জলাঞ্জলি যায়, সেখানে দাঁড়িয়ে অর্থটা যে কত বড় সেটা ওই বিপদের দিনে দাঁড়িয়ে বোঝা যায়। এবং আমি এটা যত প্রফেশনে পুরনো হয়েছি তত এটাই মেনটেন করার চেষ্টা করেছি, সেই বাবা মা ছোটবেলা শেখানো কথা যে সুখের দিনে পাশে না থাকলেও বিপদে গিয়ে সবার আগে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি একটা ছোট্ট জিনিস বলবো তুহিনকে ইন্টারাপ্ট করে, মানে তুহিন যে কতখানি কাছের মানুষ কখন বোঝা যায় জানেন, মানে আমি বুঝতে পেরেছি। আমি মানে অন ক্যামেরা আমি বলছি, আমি তুহিনকে ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিই,
মানে বুঝতে পারছো যে এই মানুষটা কতখানি মানে সত্যি বলতে আমরা যে কাছের মানুষ বোঝাই, হ্যাঁ, ব্ল্যাঙ্ক চেক সাইন করে দেওয়া কিন্তু, এবং সাইন করে দেওয়া কিন্তু ব্ল্যাঙ্ক চেক কোনো ব্যাপার নয়, সেটাকে মেনটেন করা একটা ব্যাপার। এই যে আপনি মেনটেন করছেন, এই বিশ্বাসটা যে আমাদের মনে তৈরি হয়েছে, এইটাই থেকে যাবে 100%। এবং এই পেশা নিয়ে ভুল ভাঙাটা খুব দরকার। এই পেশাটা কিন্তু অসম্ভব ভালো একটা পেশা, যেটা খুব চ্যালেঞ্জিং, অবভিয়াসলি খুব চ্যালেঞ্জিং। বিশেষ করে সবকটা প্যারামিটার যদি আপনার সঙ্গে থাকে, বিশেষ করে হেলথ হচ্ছে এমন একটা বিষয় যেটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। এবং তার এক্সপেন্ডিচার যেভাবে বেড়েছে গত 20 বছর 25 বছরে এডুকেশন এবং হেলথ, নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্ত মানুষের। সেখানে দাঁড়িয়ে যখন কেউ অসুস্থ হয়, তার পাশে যদি আপনি দাঁড়াতে পারেন অর্থনৈতিক সাহায্যের হাত দিয়ে, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন মনে হয় না জীবনে কিছু থাকতে পারে। এবং সাকসেস আপনাকে ফলো করে। আপনি যদি প্রফেশনে থাকেন, প্রফেশনে যদি ভালোবেসে থাকেন, তাহলে সাকসেস আপনাকে ফলো করবে। আপনাকে সাকসেসের পেছনে দৌড়তে হয় না, অটোমেটিক্যালি। আজকে দাঁড়িয়ে কতজন মানুষকে চিনে আমরা পেশা শুরু করি? 50 জন, 100 জন। আজকে দাঁড়িয়ে গত 25টা বছর ধরে যে কাজ করছি, তাতে যদি আমার আজকে 1000 লোককে চিনি, তাহলে 1000 লোকের মধ্যে 950 লোক, 900 লোককে আমি চিনতাম না, আপনাকে আমি চিনতাম না, আপনার থ্রু দিয়ে আমি আরেকজনকে চিনেছি, আরেকজনের থ্রু দিয়ে, এভাবে চলতে থাকে। এবং সেখানে মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বিশ্বাস। 100% বিশ্বাস। এবং আমাদের প্রফেশনে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে 2 ধরনের এজেন্সি ফোর্স আপনি দেখতে পাবেন, 2 ধরনের মানসিকতা আপনি দেখতে পাবেন। এটা আমার প্রফেশনে না, সব প্রফেশন। একটা হচ্ছে সস্তায় বিক্রি করার মানসিকতা, সহজে সস্তায় বিক্রি করে দেবো, মানে আমি কি করে সেলটা ক্লোজ করবো, এটা একটা মানসিকতা। আর একটা মানসিকতা হলো আমি কি করে আমার সম্পর্কটাকে, ফাইন্যান্সিয়াল রিলেশনশিপটাকে নেক্সট জেনারেশন পর্যন্ত নিয়ে যেতে পারি। দুটো চিন্তা মানে মানুষকে শান্তি দেওয়া, মানুষকে শান্তি দেওয়া, জব স্যাটিসফ্যাকশন। আরেকটা জিনিস উল্লেখ না করলেই নয়, সেটা হলো যে আমি সবথেকে বেশি ইনফ্লুয়েন্সড আমার বাবার জন্য। কারণ আমার বাবা শেষ 13 বছর এলআইসির এজেন্সি করেছিলেন। আচ্ছা। এবং আমি খুব চাই যে আমার নেক্সট জেনারেশন যেন আমার এই লিগাসিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। অবভিয়াসলি বাধ্য করা যায় না কাউকে, কিন্তু আপনার যদি কেউ আসে, সেইটা বোধহয় আমাদের আজকের এজেন্ট ফোর্স অনেকে ভাবছে। এই প্রফেশনটা আস্তে আস্তে করে কিন্তু সোসাইটিতে অ্যাকসেপ্টেবিলিটি বাড়ছে। এবং গত 40 বছরে তোমার সঙ্গে যে আমার এই রিলেশনশিপটা, যেভাবে ফ্যামিলি রিলেশন, তারপরেও যে তুমি আমার এরকম ক্ষতি করতে পারো, এটা আমি ভাবতে পারি। দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ড আটার্ড বাই সামওয়ান। এবং আমি অবাক হয়ে গেলাম যে আমি এতটুকু রাখলাম না। আমি তাকে বললাম, তুই মাথা ঠান্ডা কর, অন্য কাউকে ফোনটা দে। বাকিটাকে আমার নামে একটা পোস্টার পড়েছিল, আমার দেশ বাড়ি পোস্টার পড়েছিল যে এর কাছে পলিসি করবেন না, এর ভুলভাল কথা বলে, এই করে ওই করে করে একটা পোস্টার সারা জায়গা জুড়ে। ওরাই আমায় ফোন করলো এবং তারপর ওরাই ওই লোকটিকে ডাকলো। আমি যথারীতি থানায় গিয়েছিলাম, জানিয়েছিলাম, সবকিছু করেছিলাম। ভীষণ ইম্পর্টেন্ট একটা সলিউশন যেটা বললেন আর কি। আমি কিন্তু এরকম বহু মানুষ দেখেছি যে 2টো কি 3টে হয়তো ফ্ল্যাট কিনে নিয়েছে, তারপর সে চাকরি ছাড়তে পারছে না, হ্যাঁ, বা তার প্রফেশন থেকে সে সরতে পারছে না, তাকে ব্যাংক লোনের জন্য। এক্স্যাক্টলি, আমি খুব মেলাতে পারছি ব্যাপারটা। I have earned a check of rupees 25,000 from all of them, মানে সবার কাছ থেকে মিলিয়ে, কেউ 2,000, 5,000, 10,000। ইটস বিকজ অফ যে ওই পলিসি হোল্ডারদের আমার কাছে একটা বা দুটো পলিসি ছিল, আর বাকি পলিসিগুলো ছিল অন্যান্য এজেন্টদের কাছে।